This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মেগা বৈঠক করলেন তৃণমূল সুপ্রিমো, যেখানে সেকেন্ড ইন কমান্ড থেকে শুরু করে শীর্ষ নেতৃত্ব সকলে উপস্থিত। আর তারপরই ব্যাক টু ব্যাক আরো একটা বৈঠক। নিজের বিধানসভা কেন্দ্রের ৮ তৃণমূল কাউন্সিলরকে নিয়ে বিশেষ বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম। আর কি জানা যাচ্ছে জানতে চলে যাব আমাদের প্রতিনিধি সায়ন্তর কাছে। সায়ন্ত, এই যে বৈঠক হলো, এই বৈঠক ঠিক কোন বিষয়কে ফোকাস করে? দেখো, কয়েকটি বিষয়কে এখানে ফোকাস করা হয়েছে। তোমাকে আগে বলে রাখি যে এই ভবানীপুর বিধানসভা কিন্তু এবার বিজেপির তরফে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ভবানীপুর বিধানসভায় একের পর এক কর্মসূচি নিয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে বৃহস্পতিবার যে মেগা বৈঠক দেখা গেল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, তার ঠিক পরেই নিজের বাসভবন অর্থাৎ হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার বিধানসভার অন্তর্গত ৮ জন কাউন্সিলর বৈঠকে বসেন। সেই ৮ জনের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি ছিলেন। এক হচ্ছেন ফিরহাদ হাকিম, ৮২ নম্বর ওয়ার্ড, আর দ্বিতীয় হচ্ছে সুব্রত বক্সির ভাই সন্দীপ রঞ্জন বক্সি, তারও ওয়ার্ড এই বিধানসভার অন্তর্গত। মূলত ভুতুরে ভোটার তার বিধানসভা এলাকায় রয়েছে কিনা সেটা যেমন খতিয়ে দেখতে বলেছেন, তেমনই ভোটার লিস্ট স্ক্রুটিনি করে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন ৮ জন কাউন্সিলরকে। তবে এই দুটো বিষয় ছাড়াও যে বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া হয়েছে, বা এই বিধানসভার অন্তর্গত ৮টি ওয়ার্ডে কোথায় কোথায় কাজ বাকি রয়েছে, বিধায়ক তহবিলের জন্য কি অর্থ আটকে রয়েছে, নাকি কলকাতা পুরসভার অর্থের জন্য কোথাও কাজ আটকে রয়েছে, কি কি কাজ হয়েছে, মুখ্যমন্ত্রী ভোটে দাঁড়ানোর সময় যা যা আশ্বাস দিয়েছিলেন সেগুলো বাস্তবায়ন হয়েছে নাকি, এই সব কিছু বিষয় কিন্তু এই কাউন্সিলের কাছ থেকে তিনি জেনে নেন। এমনকি যে 5টি ওয়ার্ড, মূলত 8টি ওয়ার্ডের মধ্যে 5টি ওয়ার্ডে লোকসভা নির্বাচনে তৃণমূল পিছিয়ে ছিল বড় ব্যবধানে, এই 5টি ওয়ার্ডে বিশেষ করে কি কি অবস্থা হয়ে রয়েছে, সেখানে কোনো কাজ বাকি রয়েছে কিনা, মানুষের দ্বারে দ্বারে এই কাউন্সিলররা পৌঁছতে পারছেন কিনা, যে পরিষেবা বা নাগরিক প্রকল্পগুলো নেওয়া হয়েছে সেগুলো সেখানকার সাধারণ মানুষ নিতে পারছেন কিনা, সেই যাবতীয় বিষয় কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাউন্সিলরদের কাছে জেনে নেন। যেহেতু ফিরহাদ হাকিম নিজেও বৈঠকে উপস্থিত ছিলেন, তাই ফিরহাদ হাকিমের কাছ থেকে পুরসভার এই 8টি ওয়ার্ডে কী কর্মসূচি প্রকল্প ঠিকমতো বাস্তবায়ন হচ্ছে কিনা সেগুলো জানতে চান। অর্থাৎ সব মিলিয়ে নিজের বিধানসভার একটা সেমিফাইনালগত আলোচনা সেরে নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই বৈঠক শেষ বৈঠক নয়, তিনি যেটা কাউন্সিলরদের নির্দেশ দিয়েছেন যে তাদের কাজ কি হচ্ছে না হচ্ছে সেটির একটি রূপরেখা তৈরি করার পর তিনি আবার বোঝা গেল যে কতটা কি কাজ হয়েছে সেই কাজ নিয়ে জানতে চেয়েছেন, বোঝা গেল ভোটার তালিকা স্ক্রুটিনি নিয়ে তিনি তালিকা চেয়েছেন, কিন্তু কোথাও এই বিষয়টা কি এড়িয়ে যাওয়া যায় যে শুভেন্দু অধিকারীর বিগত কয়েকদিনের যা অ্যাক্টিভিটি, তিনি যেভাবে পাখির চোখ করেছেন ভবানীপুরকে, তারপর দাঁড়িয়ে এই মিটিংটা খানিকটা প্রত্যাশিত ছিলই। একদমই, দেখো এটা তো স্বাভাবিক। শুভেন্দু অধিকারী মন কি বাত অনুষ্ঠানে ভবানীপুরে উপস্থিত, মিছিল করছেন ভবানীপুরে হাজরা মোড়ে, অর্থাৎ একের পর এক কর্মসূচি দিয়েছেন। এমনকি শুভেন্দু অধিকারী নিজে কিন্তু সেই ভবানীপুরে দাঁড়িয়ে সাধারণ মানুষের সঙ্গে চা খেয়েছেন, তাদের সঙ্গে কথা বলেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও তৃণমূল রাজনীতি যারা রাজনৈতিক বিশ্লেষক তারা কিন্তু একটা জিনিস মনে করছেন যে শুভেন্দু অধিকারীর এই অনবরত আসা যাওয়া সেটা তৃণমূলের কোথাও একটা অস্বস্তি সামান্য তৈরি করছে। যদিও এই ভবানীপুর বিধানসভা কিন্তু হেভিওয়েট এবং সেখানে কিন্তু তৃণমূল যথেষ্ট শক্তিশালী, কিন্তু লোকসভা নির্বাচনে এবার ভবানীপুর পাখির চোখ, এবং সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে একটা টানাপোড়েন। ধন্যবাদ সায়ন্ত। কথা বলছিলাম আমার সহকর্মী সায়ন্তর সঙ্গে। তৃণমূল সূত্রের খবর যে একদিকে যেমন ভবানীপুর কেন্দ্রের ভোটার তালিকা নিয়ে আলোচনা হয়েছে, তেমনি ভোটার তালিকা দ্রুত স্ক্রুটিনি করে রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। ভবানীপুর বিধানসভায় কি কি কাজ হয়েছে, কি কি কাজ বাকি রয়েছে, সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু তার ঊর্ধ্বে উঠে শুভেন্দু অধিকারী ভবানীপুরকে পাখির চোখ করার পর কেন এই বৈঠক, সেই প্রশ্ন তো থেকেই যাচ্ছে। এই নিয়ে দিলীপ ঘোষ এবং সুজন চক্রবর্তী কি বলছেন, ব্যাক টু ব্যাক। এই যে ভোটার নিয়ে যে আলোচনা শুরু হয়েছে, এর পিছনে টিএমসির একটা চক্রান্ত আছে। প্রত্যেক বিধানসভায় 5-6 হাজার 10 হাজার বাংলাদেশি মুসলিমকে ঢুকিয়ে ভোটার করা হবে, সেই চক্রান্ত চলছে। তাই আগের থেকে উল্টো গিয়ে রাখছেন, বিজেপির দিকে তীর ঘুরিয়ে দিচ্ছেন। এবং তিনি যে ভয় পেয়েছেন, যেভাবে কুম্ভের বিরোধিতা করছেন, সনাতনী বিরোধিতা করছে, হিন্দু সমাজের উৎসবে ছুটি কেটে মুসলিমদের দিচ্ছেন, পশ্চিমবাংলায় হিন্দুরাও ভেলকি দেখাবে হরিয়ানা মহারাষ্ট্রের মতো। তাই মুসলিম ভোটার বাংলাদেশ থেকে রোহিঙ্গা নিয়ে এসে ঢোকানো হচ্ছে।
এবং হিন্দু ভোট যে ওনার বিরুদ্ধে যাবে এটা উনি বুঝতে পেরেছেন। মুখ্যমন্ত্রী গোটা পশ্চিমবাংলায় তার দলের হাল নিয়ে চিন্তিত এবং লিখন বুঝতে পারছেন যে একটা সব মিলিয়ে মুসল পর্ব চলছে, তৃণমূলে দখলদারির লড়াই চলছে। না বুঝবার কোনো কারণ নেই তো। ধরুন গত নির্বাচনে, তার আগে কাউন্সিলর নির্বাচনে ভোটার লিস্টে ভূত না ঢোকালে ওর জেতার কোনো সুযোগ নেই, তাই এতদিন করে এসেছে। এখন একটা কায়দা দিচ্ছেন যে ভূত ঢুকিয়েছে কে কারা ইত্যাদি ইত্যাদি। মিটিং করবেন, করে কিছুটা হয়তো ছাঁটাই করার চেষ্টা করবেন, আবার কিছুটা ভূত হিসেবে রেখে দেবেন যাতে ওর সুবিধা হয়। এবার দেখে নিচ্ছেন ভূতগুলো সব আগের মতন ঠিক আছে কিনা। ভবানীপুর কেন্দ্র নিয়ে এর আগে ঠিক কি বলেছিলেন শুভেন্দু অধিকারী, যার পর থেকে একেবারে ফোকাসে ভবানীপুর কেন্দ্র, আপনাদের শোনাই সেই বক্তব্য। আমরা যে ফ্ল্যাঙ্ক দিয়ে মিছিল করছিলাম, অর্থাৎ তাজ বেঙ্গলের সামনে এবং পশু হসপিটালের সামনে দিয়ে, ওই ফ্ল্যাঙ্কে কোনো চোর তৃণমূলের লোক ছিল না। তারপরে এদিক থেকে যেই যুবকরা তাড়া করলো, পতাকা ফেলে, মমতা ব্যানার্জির ভাই কার্তিক ব্যানার্জির বাহিনী কোথায় যে পালালো আর খুঁজে পাওয়া গেল না। আমি তারপরেও 1 ঘন্টা এখানে বিচরণ করছি, ন্যাশনাল লাইব্রেরি রিডিং রুম দেখলাম, কফি খেলাম, সিঙ্গাড়া খেলাম, এবং আমার তো মনে হচ্ছে যে নন্দীগ্রামের থেকেও ভবানীপুরটা আমার কাছে খুব ইজি। আচ্ছা, অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন এই গোটা বিষয়টিকে নিয়ে? তিনি বলছেন দিদির 1 সময়ের লোক বিদ্রোহ করে বিজেপিতে গেছে, দাঁড়াতেই পারে ভবানীপুর থেকে। দেখুন, দুটো রাজনৈতিক দল তারা কোথায় কে দাঁড়াবে না দাঁড়াবে সে নিয়ে তো আমাদের কোনো বক্তব্য নাই। এখন দিদির 1 সময়ের লেফটেন্যান্ট কর্নেল ছিল, সে এখন বিদ্রোহ করেছে, বিজেপিতে গেছে, সে তার মতন লড়বে, আমাদের কিছু বলার নেই। কুণাল ঘোষ আবার একটু উল্টো সুরে বলছেন, তিনি বলছেন শুভেন্দু বাবুর মন টানছে, তৃণমূল ছেড়ে ভুল করেছেন, বুঝতে পেরেছেন। আরে ওটা তো কहीं पे নিগাহে कहीं पे নিশানা। মন টানছে, ভুল করেছি ছেড়ে গিয়ে, ফিরিয়ে নিন, বলে মন টানছে, বলে कहीं पे নিগাহে कहीं पे নিশানা। বিজেপিতে চূড়ান্তভাবে কোণঠাসা করছে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা। বিজেপির ভবিষ্যৎ নেই, সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা, এটাই যাতায়াত শুরু হচ্ছে। 26-এর ভোটে আরো জোরে খেলার ডাক মমতার। এবার 4 খেলার ডাক দিলেন তৃণমূল সুপ্রিমো। আসল খেলা ভোটার লিস্ট থেকে শুরু হবে, মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক থেকে সংগঠন মজবুত। খেলার নামে একের পর এক নির্দেশ দিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেসব বিধানসভায় কম ভোটে হেরেছে বিজেপি, সেই সব এলাকায় ভুয়ো ভোটার ঢোকানোর চেষ্টা চালাচ্ছে বলেও তিনি অভিযোগ করলেন। আসল খেলা ভোটার লিস্ট থেকে শুরু, ঠিক আছে? খেলা নম্বর 1 ভোটার লিস্ট। খেলা নম্বর 2 মানুষের সাথে যোগাযোগ করে বাড়ি বাড়ি গিয়ে সংযোগ স্থাপন করা। খেলা নম্বর 3 সংগঠনকে শক্তিশালী করা, এলাকায় কারা আসছে নজর রাখা, এলাকায় যাতে কোনো দুর্ঘটনা ঘটাতে না পারে, নানা রকম আমদানি রপ্তানি হচ্ছে সেটা যাতে না হয় নজর রাখা, কোনো দাঙ্গা যাতে না হয় নজর রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে নজর রাখা, কোনো মানুষের উপর কোনো অত্যাচার না হয় নজর রাখা। আর খেলা নম্বর 4 বিজেপির হবে হার, মাথায় থাকবে। আর একটা নজর রাখবেন, যেখানে ওরা লোকসভায় যে অ্যাসেম্বলিগুলোতে একটু কম ভোটে হেরেছে, সেই অ্যাসেম্বলিগুলোতে এই ভোটগুলো বেশি করে ঢোকাবার চেষ্টা করছে, সেই অ্যাসেম্বলিগুলোতেও বেশি করে কেয়ার নেবেন প্রত্যেকে। 2021 সালে বিধানসভা নির্বাচনে রক্তে ভাসিয়ে দিয়েছিলেন, কি খেলা আর করবেন, এমনই কটাক্ষ করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাল্টা কংগ্রেস কি বলছে, কংগ্রেসের তরফে সৌম্য আইচুরায়ের বক্তব্য। ব্যাক টু ব্যাক। উনি বলছেন খেলা হবে, আরো জোরে খেলা হবে। কি খেলা করবেন আপনি? 21 সালে গোটা রক্তে ভাসিয়েছেন, এখনো 10,000 বিজেপি হিন্দু লোক, হিন্দু যুবক বাইরের রাজ্যে চলে গেছে, ফেরেনি। 57 জন মারা গেছে, খুন করেছেন আপনারা।
মানস সাহা মগরাহাটের প্রার্থী সহ 12,000 এফআইআর হয়েছে। সব এফআইআর ভবানী ভবনে দড়ি বিঁধে রেখে দিয়েছেন সিটের। একটা এফআইআর কমপ্লেনের কিছু অ্যাকশন হয়নি। 61টা মামলা কোর্টের অর্ডারে সিবিআই এফআইআর করেছে মার্ডার কেসে। আপনি কি খেলা খেলবেন? আরো জোরে জোরে খেলা হবে, তো সরাসরি হুঙ্কার। হ্যাঁ, ওনার খেলা মানে হচ্ছে বিধান দিচ্ছেন খেলা হবে। এই খেলা হবে বার্তা দিতে চাইছে না যে যতটুকু গণতন্ত্র শেষের দিকে আছে ওই গ্রাম বাংলায় মানুষকে এবার হুমকি ধমকি চমকি দাও, এখন থেকেই নেমে পড়ো বিরোধীদের দুর্মুষ করতে, বুথ টুথগুলো বুঝে টুঝে নাও। উনি বুঝতে পারছেন যে আজকে ওনার পরিস্থিতিটা কি, তাই ওনার এখন ওই কর্মীদের উস্কাচ্ছেন তাণ্ডব করার জন্য। ওই খেলা হবে স্লোগান দিয়ে। এই খেলা হবে মানেই হচ্ছে আবার নতুন করে ওই 8 ঘন্টা সময় দিচ্ছি, নইলে গ্রাম জ্বালিয়ে দেবো, উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকবে, চরম চরম ঢাক। এই বার্তাটা উনি বলছেন যে যেটা বীরভূম তীরভূমের থেকে আবিষ্কার হয়েছিল, সারা বাংলা এই খেলাটা ছড়িয়ে দাও। তৃণমূল সরকারের কাছে আশা করার কিছু নেই। মুখ্যমন্ত্রীর মুখে এই ভাষা পরিষ্কার প্রমাণ করছে যে এই রাজ্যের গণতান্ত্রিক অবস্থানটা কি।